বাংলাদেশের ভেতরে আল কায়েদার তৎপরতা রয়েছে দাবি উগ্রবাদী সংগঠনগুলোর। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন বিচার বহির্ভূত হত্যার সমালোচনা। নব্য জেএমবি নেতা মাওলানা আবুল কাশেম জঙ্গির সম্পৃক্ততার কথা জানালেও আটক করতে পারেনি দিনাজপুর পুলিশ। 1 বছর আগেই মাদ্রাসা থেকে ছুটিতে যায়। শিগগিরই দ্বিতীয় সাবমেরিন কেবল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ। দক্ষিণের জেলাগুলো সহ সারা দেশে কম দামে পাওয়া যাবে ইন্টারনেট সেবা। রপ্তানির কথাও ভাবছে সরকার। বিলুপ্তপ্রায় অর্ধশত দেশি প্রজাতির মাছ সংরক্ষণে কর্তৃপক্ষের আন্তরিকতা নিয়ে সংশয়। সমন্বয়ের অভাবের কথা স্বীকার করলেন প্রতিমন্ত্রীও। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তন আজ। কৃতিত্বের স্বীকৃতি হিসেবে 80 জন পাচ্ছেন স্বর্ণপদক। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। বাংলাদেশের ভেতরে উগ্রবাদী সংগঠনগুলো নিজেদের সঙ্গে আইএস এবং আল কায়েদার সম্পৃক্ততার দাবি করেছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 2016 সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে শুক্রবার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে দেশটি। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন স্বাক্ষরিত বিভিন্ন দেশের ওপর প্রতিবেদনের অংশ হিসেবে বাংলাদেশ সম্পর্কে 57 পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা হয়। সন্ত্রাস দমনের নামে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করছে বলেও ওই প্রতিবেদনে তুলে ধরা হয়। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু, শিক্ষাবিদ, বিদেশি নাগরিক, মানবাধিকার কর্মী, সমকামী এবং সংশ্লিষ্ট কমিউনিটির সদস্যদের ওপর হামলা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। সরকার নাগরিক এবং রাজনৈতিক অধিকার সীমিতকরণের মাধ্যমে সন্ত্রাস মোকাবেলার উদ্যোগ নিয়েছে। এছাড়া টেলিভিশন লাইসেন্স প্রক্রিয়া রাজনীতিকরণ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। রাজধানীতে কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে আটক নব্য জেএমবি নেতা মাওলানা আবুল কাশেমের জঙ্গি সম্পৃক্ততার কথা আগেই জানত দিনাজপুরের পুলিশ। তবে পুলিশের হাতে আটক হওয়ার আগেই সটকে পড়ে সে। মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানায় অসুস্থতার কথা বলে ছুটিতে গিয়ে আর ফিরে আসেনি আবুল কাশেম। পরে ওই মাদ্রাসায় পড়া তার 3 ছেলেও চলে যায়। গোলাম নবী দুলালের তথ্য এবং মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নে আকরাবাড়ি হামিদিয়া ইসলামিয়া মাদ্রাসায় প্রায় 8 থেকে 9 মাস জেএমবি নেতা আবুল কাশেম অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বছরখানেক আগে অসুস্থতার কথা বলে মাদ্রাসা থেকে সটকে পড়ে। এরপর আর ফিরে আসেনি। ছুটিতে যাওয়ার 3 থেকে 4 মাস পর থানা পুলিশ তাকে খুঁজতে আসলে জঙ্গি সম্পৃক্ততার কথা জানতে পারে মাদ্রাসা সংশ্লিষ্টরা। এখান থেকে চলে গেছে, আমাকে বলি যায়নি, মানে বেতন দিছি, বেতন নিয়ে বেতনের পটে পটে একবার ছুটিতে যায়, ওই ছুটিতে গিয়েছে আর আসে নাই। 5 মাস আগে মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ যোগদান করার পর প্রতিষ্ঠানের কোনো নথিপত্রই পাননি। মাদ্রাসায় আবুল কাশেমের 3 ছেলে লেখাপড়া করত, তারাও প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়। আমি যখন এখানে আসলাম তখন তো দেখি প্রিন্সিপাল নাই অনেক দিন থেকে। কিছুদিন পরে মনে থানা থেকে পুলিশ আসার পরে ওরা একটু ভয় পাইছে হয়তোবা, ছেলেরা এখান দিয়ে চলে গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান তারাও জানতেন না আবুল কাশেমের জঙ্গি সম্পৃক্ততার কথা। এরকম যদি আমি আনাগোনা পাইতাম তাকে আমি নিজেই অ্যারেস্ট করিয়ে থানায় সর্বোচ্চ দিতাম। তবে টেলিফোনে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানান আবুল কাশেম যে জঙ্গি সংগঠনের সাথে জড়িত তা জানতে পারলেও তাকে ধরার অভিযানের আগেই মাদ্রাসা থেকে সটকে পড়ে সে। তার 2-1 ছেলে ওখানে পড়তো, তারপরে আমরা রেড দিয়েছি, পলাতক আছে, ঠিক আছে, পলাতক ছিল। তারপরে হয়তো ঢাকায় হয়তো ওরা পেয়েছে আর কি, ঠিক আছে। ওই যে যখন তৎপরতা শুরু হলো তখনই জানা গেল যে ওই এগুলি অর্গানাইজ করছে, ওখানে মিটিং করতে ইতালিয়ান নাগরিক হত্যা চেষ্টার পরে। তো তার আগে তখন থেকে পলাতক আর কি। আমি আসার পর কয়েকবার রেড দিচ্ছি আর কি, পাইনি আর কি। 2016 সালের ফেব্রুয়ারিতে বেতন নেয়ার পর মাদ্রাসার সভাপতিকে না জানিয়েই ছুটি নিয়ে বাড়িতে চলে যায় নব্য জেএমবি নেতা মাওলানা আবুল কাশেম। এরপর শুক্রবার রাজধানী ঢাকায় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যদের হাতে আটক হন তিনি। সময় সংবাদ, দিনাজপুর। 1500 জিবিপিএস এর শক্তিশালী দ্বিতীয় সাবমেরিন কেবল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। চলতি মাসের মাঝামাঝি প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। 2টি সাবমেরিন কেবল থেকে পাওয়া জিবিপিএস ব্যবহারে বর্তমান বাংলাদেশের সক্ষমতা না থাকলেও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন মিয়ানমার, ভুটান এবং ভারতের কয়েকটি রাজ্যে ব্যান্ডউইথ রপ্তানির পরিকল্পনা রয়েছে। নিজামুদ্দিনের ছবিতে কুয়াকাটা ঘুরে এসে এহসান জুয়েলের রিপোর্ট। Attach floats to the cable
সমুদ্রের তলদেশ দিয়ে চলে যাবে শক্তিশালী কেবল, যার ফলে স্যাটেলাইটের উপর নির্ভরতা কমিয়ে কম খরচ এবং অধিক নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বিভিন্ন দেশকে সংযুক্ত করে সাবমেরিন কেবল নেটওয়ার্ক। 2005 সালে প্রথমবারের মতো সাবমেরিন কেবল নেটওয়ার্কে যুক্ত হওয়া বাংলাদেশের বর্তমানে ব্যান্ডউইথ সক্ষমতা রয়েছে প্রায় 400 জিবিপিএস। নতুন করে যুক্ত হওয়া দ্বিতীয় সাবমেরিন কেবল থেকে পাওয়া যাবে আরও 1500 জিবিপিএস। এর ল্যান্ডিং স্টেশন করা হয়েছে সাগরকন্যা কুয়াকাটায়। এরই মধ্যে ঢাকার সঙ্গে ট্রান্সমিশন লিংক স্থাপনের কাজ শেষ হয়েছে। এর ফলে কোনো দুর্ঘটনায় কক্সবাজারের প্রথম কেবলটি বিচ্ছিন্ন হয়ে গেলেও বিকল্প ব্যবস্থা থাকায় আর ব্রডব্যান্ড ইন্টারনেট যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হবে না বাংলাদেশ। এছাড়া দক্ষিণের জেলাগুলো সহ সারা দেশে কম মূল্যের ইন্টারনেট সেবা দেওয়াও সুগম হবে। আমাদের সিমিভি 4 যদি কাটা পড়ে তাহলে সিমিভি 5টা রিডান্ডেন্সি হিসেবে কাজ করবে। এই কেবল খুলনা, বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর এলাকায় স্বল্প মূল্যে ব্যান্ডউইথ ইন্টারনেট সেবা দিতে পারবে, কারণ এখান থেকে ট্রান্সমিশন কস্টটা এই সমস্ত এলাকায় কম হবে। নতুন সংযোগে বাংলাদেশ সহ 17টি দেশের 19টি প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। এর কার্যকাল ধরা হয়েছে 20 থেকে 25 বছর। তবে আগের 400 জিবিপিএস এর মধ্যে এখনো যেখানে প্রায় 100 জিবিপিএস অব্যবহৃত রয়েছে, সেখানে নতুন করে 1500 জিবিপিএস নিশ্চিত হওয়ায় বিদেশে রপ্তানির কথা ভাবছে সরকার। প্রায়ই দেখেন যে আমরা কথা বলছি, ভুটানের চাহিদা আছে, ভুটান আমাদের সঙ্গে মোটামুটি আমরা সম্মতি দিয়েছি। এখন নেপালের চাহিদা আছে, 7 সিস্টার্স ভারতের তাদেরও চাহিদা আছে। মোটামুটি একটা রুটও আমরা তৈরি করেছি, দফায় দফায় আমাদের আলোচনা হয়েছে এবং আমরা হোপফুল যে আমাদের যে উদ্বৃত্ত যে ব্যান্ডউইথ আছে সেটা আমরা রপ্তানি করতে পারবো। আমরা এই মুহূর্তে বিক্রি করছি 208 জিবি, কাজে আমরা 60% আমরা মানে মার্কেট শেয়ার এই ছোট্ট কোম্পানি উপভোগ করছে। আমাদের ব্যান্ডউইথ পড়ে আছে তা না, কিন্তু প্রকল্প ব্যয় ধরা হয়েছে 660 কোটি টাকা। এর মধ্যে প্রায় 200 কোটি টাকা সরকার এবং বিএসসিসিএল এর, বাকি টাকা ঋণ নেওয়া হয়েছে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে। দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে শুধুমাত্র দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের সক্ষমতাই বাড়ল না, একই সঙ্গে নিশ্চিত করা হলো নিরাপত্তার বিষয়টিও। তবে প্রয়োজনের অতিরিক্ত এই জিবিপিএস তখনই সুফল দেবে যখন এর রপ্তানি এবং দেশে নতুন নতুন ক্ষেত্র তৈরি করে এর ব্যবহারের সক্ষমতা তৈরি করতে পারে সরকার। ইহসান জুয়েল, সময় সংবাদ, কুয়াকাটা, পটুয়াখালী। যে কোনো শিক্ষার্থীর জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত সমাবর্তন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তনে অংশ নেওয়া প্রায় 18,000 গ্রাজুয়েট আনন্দ আর উল্লাসে শিক্ষা জীবনের আনন্দঘন এই ক্ষণটিকে উদযাপন করছে। সকালে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র খোলার খেলার মাঠে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য, টিএসসি এবং কার্জন হল সহ পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসই গ্রাজুয়েটদের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে। সমাবর্তনে মোট 94টি স্বর্ণপদক দেওয়া হবে 80 জন গ্রাজুয়েটকে। এছাড়া 61 জনকে পিএইচডি এবং 43 জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। এবারের সমাবর্তন বক্তা বাংলাদেশি বংশোদ্ভূত কানাডা ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওর প্রেসিডেন্ট ও উপাচার্য অমিত চাকমা। সমাবর্তনে সভাপতিত্ব করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। যে যে ডিপার্টমেন্ট থেকে পাশ করুক না কেন, আজকে মানে সবার একটা মিলনায়তন গ্র্যাজুয়েটদের। সো উই আর অল এক্সাইটেড। এখানে আমার সব ফ্রেন্ডরা আছে, সো অনেক ভালো লাগতেছে। আই থিঙ্ক আমার লাইফের বেস্ট পার্ট এটা। এই ক্যাপ, এই ড্রেস আসলে সম্পূর্ণ আমার মা এবং আমার বাবা। যখন এই দিনটাতে আসে তখন মাদের অনেক আনন্দ, আসলে মাদের অনেক গর্ব। আজকে চোখের পানি আসলে আনন্দের পানি, কষ্টের না। সবার সাথে এখানে দেখা হচ্ছে, ছবি তুলছি, এমন বড় একটা ইভেন্ট, এটা অংশ হতে পেরে অনেক ভালো লাগছে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার শাফিন জাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন। শফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তনের মূল আনুষ্ঠানিক অনুষ্ঠান ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ এখন থেকে আধা ঘন্টা আগে কিন্তু এই অনুষ্ঠানটি শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য অর্থাৎ দেশের মহামান্য রাষ্ট্রপতি ও অ্যাডভোকেট আব্দুল হামিদ কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু মূল অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আপনাকে যদি একটু দেখাই যে আশেপাশের পরিবেশ দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কিন্তু যে উৎসবমুখর একটি পরিবেশ বিরাজ করছে সবার চোখে মুখে। সবাই কিন্তু উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে এখানে
এসে অংশগ্রহণ করছেন। শফিক, আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তনের এই অনুষ্ঠানে ইতিমধ্যেই কিন্তু প্রায় 18,000 শিক্ষার্থী, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও 80 জনকে 94টি স্বর্ণপদক, 61 জনকে পিএইচডি ডিগ্রি, সেই সাথে 43 জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু আমরা কথা বলেছি এখানে আসা বিভিন্ন শিক্ষার্থীদের সাথে, তারা কিন্তু বলছেন যে তাদের বড় একটি কাঙ্ক্ষিত মুহূর্ত কিন্তু থাকে এই সমাবর্তনে অংশ নেয়, এবং এই সমাবর্তনটি কিন্তু ধরে রাখার জন্য এরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের ফটোশুট করছেন। অনেকেই কিন্তু যেভাবে পারছেন এই বিষয় কিংবা কিন্তু স্মৃতি ধরে রাখার জন্য চেষ্টা করছেন। তাই চোখে মুখে উল্লাসের পাশাপাশি কিন্তু অভিভাবকদের চোখে মুখে আমরা উল্লাস দেখেছি, বিশেষ করে পিতামাতাদের মাঝে। আর মায়েরা এবং বাবারা কিন্তু বলছেন যে সন্তানের সব থেকে বড় যে আনন্দঘন মুহূর্ত, অর্থাৎ শিক্ষা জীবন শেষ করে এই মুহূর্তে এসে তারা এসে হাজির হন, এবং এই মুহূর্তে কিন্তু তারা সবচেয়ে যেই ফিলটা, যেই অনুভূতিটা শেয়ার করেন, এবং সেই বিষয়টা কিন্তু আমরা তারা চোখে মুখে দেখতে পেরেছি। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে কিন্তু আচার্যের পাশাপাশি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্য আরিফিন সিদ্দিকীও কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা জানতে পেরেছি সমাবর্তনে বক্তব্য দেবেন কানাডার ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিও প্রেসিডেন্ট উপাচার্য অমিত চাকমা। তিনিও কিন্তু ইতিমধ্যে এখানে সমাবর্তনের মূল যে অনুষ্ঠানটি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, সেইখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। সেখানে কিন্তু বড় আকারে প্যান্ডেল টানিয়ে কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু এসব শিক্ষার্থীদেরকে দেওয়া হচ্ছে এইসব ডিগ্রি, যে ডিগ্রি নিয়েছেন তাকে সেই ডিগ্রি দেওয়া হচ্ছে। তো বলা চলে যে সবকিছু মিলে এখানকার উৎসব মুখর পরিবেশ কিন্তু সকাল থেকে বিরাজ করছে, এবং সকাল থেকে কিন্তু তারা খুবই উৎসব মুখর পরিবেশের মাধ্যমে কিন্তু একে অন্যের সাথে দেখা করছে, এবং বিশেষ করে অনেকের সাথে অনেকদিন ধরে ব্যাচমেটের সাথে যাদের দেখা হয়নি তাদের সাথে কিন্তু আজকে দেখা হচ্ছে। তো মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে এই ছিল শফিক সবশেষ খবরাখবর। আরো কিছু জানানো থাকলে পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শফিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাফিন জাহিদ। সময় সংবাদে আরো থাকছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি, দাবি রিটার্নিং অফিসারের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও সর্বোচ্চ সতর্কতা। পুকুর, খাল বা নদী, সুজলা এই দেশে গেল কয়েক দশকেই বিলুপ্ত হয়েছে দেশি প্রায় অর্ধশত মাছের প্রজাতি। সরকারি হিসেবেই বিলুপ্তির পথে রয়েছে আরো কয়েকশো প্রজাতি। বিশেষজ্ঞরা বলছেন এজন্য দায়ী একপেশে উন্নয়ন নীতি, সচেতনতার অভাব আর কর্তৃপক্ষের উদাসীনতা। প্রতিমন্ত্রী জানালেন অবশিষ্ট প্রজাতি রক্ষায় বিষয়টি শিগগিরই আইনি বাধ্যবাধকতার আওতায় আনা হবে। আজহার লিমনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রুবেল হোসেন। ভেসাল ক্ষুদ্র রাজধানীর আশেপাশের কোনো কোনো খালে এখনো চোখে পড়বে জেলে জীবনের এমন নিদর্শন, কিন্তু মৎস্যজীবীদের কাছে এ বাহন যেন স্মৃতিকাতরতা মাত্র। আগে সব মাছ পাওয়া যেত, এখন তো মনে করেন পচা পানি, ময়লা, কোনো মাছ টাছ নাই। মুন্সিগঞ্জের এই পাড়ার নাম রাজবংশী পল্লী। শুধুমাত্র মাছ ধরাকে কেন্দ্র করে গড়ে ওঠা এ পল্লীর অশীতিপর বৃদ্ধ নিতাই রাজবংশী। কৈশোর যৌবন থেকে শুরু করে যার প্রায় সারাটা জীবনই কেটেছে আড়িয়াল বিলে মাছ ধরে। নলা কাতল ছিল, কই মাছ ছিল, শিং মাছ ছিল, শোল মাছ ছিল, গজার মাছ ছিল। আপনি রাস্তায় নেওয়া নাই, আগে ঠিক আছে নেওয়া নাই না। দেশি মাছ হারিয়ে যাওয়ার এমন অভিযোগ ধলেশ্বরীর আব্দুল মালিকেরও, এখনো যার সকাল থেকে সন্ধ্যা কেটে যায় এই নদীর বুকে। বহুত মাছ পাওয়া গেছে। এখন আগে তো মনে করেন যে 3,000, 4,000, 5,000 টাকার মাছ বেচছি দৈনিক, আর এখন তো মনে করেন 300 টাকার মাছ বেচতে খুব কষ্ট। একসময় দেশি প্রজাতির মাছের অন্যতম আধার ছিল কৃষকের ছোট ছোট পুকুরগুলো, কিন্তু সময় বদলেছে। এখানে একজন মাছ চাষি তার পুকুরে ব্যক্তিগত উদ্যোগে এই দেশি প্রজাতির কিছু মাছ চাষ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি ফলি মাছ, কিন্তু এখানে শোল, বোয়াল, গজার কিংবা কই খোলসার মতো যে মাছগুলো এই ধরনের পুকুরগুলোতে আগে পাওয়া যেত, এখন কিন্তু আর সেই মাছগুলো এখানে নেই। সরকারি হিসেবে দেশে মোট মাছের প্রজাতির সংখ্যা 250 মতো, যার মধ্যে বিপদাপন্ন অন্তত 100 প্রজাতির মাছ। চিরতরে হারিয়ে গেছে অন্তত 30টি প্রজাতি। কিন্তু দেশীয় যে প্রজাতিগুলো এখন অবশিষ্ট তা সংরক্ষণে কর্তৃপক্ষ কতটা আন্তরিক তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। ব্রিটিশ আমলের কয়েকটি অধ্যাদেশ আর নীতিমালা থাকলেও সামগ্রিকভাবে মৎস্য সম্পদ সংরক্ষণে নেই কোনো আইন। রাষ্ট্রীয় কাঠামোগুলো আছে বা দপ্তরগুলো আছে কিংবা আইনগুলো আছে,
দেশের একটি ব্যাপক বৈচিত্র্যের জীবনের অংশ হিসেবে দেখছেন না। কোনো একটি বিশেষ মন্ত্রণালয় যেটি মাছের সাথে সম্পর্কিত, এটির সাথে পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্ক নেই, কৃষি মন্ত্রণালয়ের সম্পর্ক নেই, এটির সাথে পরিবেশ মন্ত্রণালয়ের সম্পর্ক নেই, এটির সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্পর্ক নেই। সমন্বয়ের অভাবের কথা স্বীকার করলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। একাধিক মন্ত্রণালয় জড়িত, বন পরিবেশ, তারপর হয়তো শিল্প মন্ত্রণালয়। আইন কিছুটা নেই তা না, আছে কিছুটা, তারপরও আমাদের আরো কিছু আইন করা যেতে পারে যেটাকে সংরক্ষণ করার জন্য, এবং বিশেষ করে যেমন বন্যপ্রাণী সংরক্ষণ আইন একটা রয়েছে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। 1971 সালের মার্চের প্রতিটি দিনই ছিল অগ্নিঝরা। এই মাসের 4 তারিখে বঙ্গবন্ধুর নির্দেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, এমনকি সান্ধ্য আইন ভঙ্গ করে রাস্তায় নেমে আসে মানুষ। ইতিহাসের আজকের এই দিনটির কথা জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ। 71-এর এদিনে স্বাধীনতার দাবিতে সারা দেশে গণজোয়ার তৈরি হয়। স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণে যুদ্ধ অনিবার্য এই আশঙ্কায় সর্বত্র চলতে থাকে প্রশিক্ষণ ও প্রস্তুতি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সচিবালয়, স্টেট ব্যাংক, কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের সব অফিস, ব্যাংক, শিল্প কারখানা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর নির্দেশে বন্ধ হয়ে যায়। গোটা দেশে অসহযোগ আন্দোলনের পাশাপাশি পালিত হয় সর্বাত্মক হরতাল। খুলনায় বাঙালি ও অবাঙালিদের মাঝে সংঘর্ষ হয়। সামরিক জান্তার, সান্ধ্য আইন ভঙ্গ করে রাস্তায় নেমে আসে মানুষ। ঢাকায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় হরতালে দমন পীড়নের নিন্দা জানানো হয়। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীদের সঙ্গে সংলাপ, ভোটার এডুকেশন প্রোগ্রাম সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। কুমিল্লা থেকে ফিরে রাশেদ লিমনের রিপোর্ট। 53.4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কুমিল্লা সিটি কর্পোরেশন। মোট 27টি ওয়ার্ডের মধ্যে 18টি কুমিল্লা আদর্শ সদর ও 9টি সদর দক্ষিণের অন্তর্গত। 2,07,384 জন ভোটারের মধ্যে 1,02,329 জন পুরুষ আর 1,05,055 জন মহিলা ভোটার। দ্বিতীয় দফায় এই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 5 জন, সাধারণ কাউন্সিলর পদে 145 জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 42 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 5 ও 6 মার্চ যাচাই বাছাই শেষে বৈধ হওয়া প্রার্থীরাই প্রতীক বরাদ্দের পর মাঠে নামবেন প্রচারণায়। সংশ্লিষ্ট সকল অংশীদারের সহায়তা পেলে নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়, সবাই সহযোগিতা করে, এখানে যাতে কোনো রকম কোনো খারাপ চিন্তা যাতে কারোর মাথায় না আসে, সে ব্যাপারে আমরা তাদের সাথে মিটিং করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেও নেওয়া হবে সর্বোচ্চ সতর্কতা। নির্বাচন পরিচালনার জন্য, সুষ্ঠু করার জন্য যে ধরনের পরিপত্র জারি করবেন, যে ধরনের নির্দেশনা থাকবে, পুলিশের প্রত্যেকটা সদস্য সেটিকে অন গ্রাউন্ডে বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেবে। এবারই প্রথম দলীয় প্রতীকে হতে যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। কুমিল্লাবাসীর একটাই দাবি, সুষ্ঠু নির্বাচন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পাশাপাশি এগিয়ে আসতে হবে প্রার্থী, ভোটার আর নির্বাচনী এলাকার সাধারণ মানুষকেই। তবেই 30 মার্চের এই নির্বাচনে জনগণের বিজয় হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। সময় সংবাদে আরো থাকছে। মালয়েশিয়ায় এক বাংলাদেশি যুবককে হত্যার দায়ে দেশটির ইমিগ্রেশন পুলিশের 2 কর্মকর্তার ফাঁসির আদেশ। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কের 2 পাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বারবার উচ্ছেদের পরও অবৈধ দখলে চলে গেছে সড়ক ও জনপথ বিভাগের এসব জায়গা। এতে মহাসড়কে যানজট সৃষ্টি সহ জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। সড়ক বিভাগ অবৈধ দখলের কথা স্বীকার করে বলছে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলার দুপাশে রয়েছে সড়ক ও জনপথ বিভাগের জমি। দীর্ঘদিন ধরে মহাসড়কের এসব জমি দখল করে গড়ে তোলা হয়েছে অসংখ্য অবৈধ স্থাপনা, বসছে হাটবাজার, বিভিন্ন দোকানপাট সহ পরিবহনের কাউন্টার। ফুটপাতে জনগণের চলাচলের পথে বিভিন্ন মালামাল রেখে সৃষ্টি করা হয়েছে প্রতিবন্ধকতা। এসব দখলদারিত্বের কারণে সৃষ্ট যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে দূরপাল্লার পরিবহন সহ যাত্রীদের। ঘটছে দুর্ঘটনা। অনেকেই
পিছনে মালিকানা আছে, সামনে তারা বড় বড় ঘর করে বিল্ডিং করে তারা ভাড়া দিয়া ভাড়া খাচ্ছে। স্কুল কলেজের ছেলেমেয়েরা যাতায়াত সহ পাবলিকের যাতায়াতের মহা সমস্যা। সরকারি জায়গার উপরে বড় বড় বিল্ডিং নির্মাণ করছে। ফুটপাতের দোকানের জন্য আমাদের গাড়ির পার্কিং করতে পারেন সাইডে। দোকান গেলে আরো পিছনে থাকলে গাড়ি শুরু বাস গেলে রিক্সা গেলে সিএনজি গেলে সাবার রাখতে পারতো, আমাদের সুবিধা হতো। মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিকবার উচ্ছেদের পরও ফের সড়কের দুপাশ দখল করে স্থাপনা তৈরি করেছেন প্রভাবশালীরা। আমরা তো বর্তমান নিচ্ছি চালাইতেছি, যখন সরকার যখন এটা উচ্ছেদ করে দিব তাহলে আমরা ভাবে চলে যাব। জায়গা পড়তে পেরেছ না, বাচ্চা থাকতে কোন রকম একটা চাল খাড়া করাইয়া বেঁচে থাকার জন্য বসতি, আবার বুলডোজার লাগাই দিব, আমরা দৌড় মারবো। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা অবৈধ দখলের কথা স্বীকার করে বলছেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসন সহ আমরা একটা সম্মিলিতভাবে এইসব নতুন করে যারা এগুলো অবৈধ স্থাপনা তৈরির পায়তারা করছেন এদেরকে আমরা উচ্ছেদের আওতায় নিয়ে এসে সড়কের দুই পাশ পরিষ্কার করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিতের ব্যবস্থা করব। জেলায় প্রায় 55 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ঢাকা সিলেট মহাসড়ক। সময় সংবাদ, নরসিংদী। ফরিদপুরে বাস চাপায় 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 4 জন। সকালে সদর উপজেলার কানাইপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা কামারখালীর দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। এটি কানাইপুরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মাহেন্দ্রর 2 যাত্রী নিহত হন। এই ঘটনায় আহত হন আরও 4 জন। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ। সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যার মামলায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দরগারচর এলাকা থেকে তুফানকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় তাকে। এদিকে গত রাতে এই মামলার আরেক এজাহারভুক্ত আসামি দুলাল হোসেনকে পাবনার বোনাইনগর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ পর্যন্ত শিমুল হত্যা মামলায় প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরু সহ 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 2রা ফেব্রুয়ারি আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হন সমকাল পত্রিকার প্রতিনিধি আবুল হাকিম শিমুল। পরে তাকে উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসায় ঢাকায় নেয়ার পথে মারা যায় শিমুল। হবিগঞ্জের চুনারুঘাটের বাল্লা সীমান্তে প্রতিষ্ঠা হচ্ছে পূর্ণাঙ্গ স্থলবন্দর। সম্প্রতি বাল্লা শুল্ক বন্দরকে স্থানান্তর করে কেদারকোট এলাকায় পূর্ণাঙ্গ স্থলবন্দর নির্মাণের ঘোষণা দেয় সরকার। এই প্রকল্পের জন্য একনেক সভায় 60 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এই বন্দর চালু হলে ভারত বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। রাশেদ আহমেদ খানের তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জ সীমান্তের বাল্লা শুল্ক স্থলবন্দরটি 1951 সালে প্রায় 4.5 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। সেই থেকে এই বন্দর দিয়ে চলে আসছে ভারতের সাথে আমদানি রফতানি বাণিজ্য। শুরু থেকেই বন্দরের কাস্টমসের কার্যক্রম হতো টিনের একটি ঘরে। স্বাধীনতা পরবর্তী সময়ে তেমন কোনো উন্নয়ন না হওয়ায় একসময় বন্ধ হয়ে যায় এ বন্দরের কার্যক্রম। গত বছরের ফেব্রুয়ারিতে ত্রিপুরায় অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে এ বন্দর প্রতিষ্ঠায় ঐক্যমত পোষণ করা হয়। এর কিছুদিন পর বাংলাদেশ ভারতের যৌথ পরিদর্শনের পর বর্তমান কেদারকোট এলাকায় স্থলবন্দর আধুনিকায়নের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ভারতের খোয়াই নদীতে ব্রিজ ও সংলগ্ন রাস্তাঘাট এবং বাংলাদেশ অংশের রাস্তা ও অবকাঠামো উন্নয়ন করা হবে। শুল্ক স্টেশনটি একটা স্থলবন্দর হিসেবে যখন রূপান্তরিত হবে তখন এর মাত্রাও বাড়বে। তো সরকারের বড় বড় চিন্তা আছে, 4 বছরের মধ্যেই এই দিকের পোর্টটা খুলে যাবে। আর আমাদের এই বাল্লা খোয়াইঘাট যেটা আছে ওইটাতেও কাজ চলছে। এই স্থলবন্দর প্রতিষ্ঠিত হলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত হবে। স্থলবন্দর প্রতিষ্ঠিত হলে ভারত বাংলাদেশের সম্প্রীতি আরো সুদৃঢ় হবে। বন্দরের কার্যক্রম শুরু হলে প্রতি বছর প্রায় 200 কোটি টাকার পণ্য আমদানি রফতানি সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে স্থানীয় বাসিন্দাদের বাসস্থানের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে নজর রাখার তাগিদ স্থানীয়দের। যেসব জমি জমা নষ্ট হইব এইসব জমি জমা যাতে আমরা ক্ষতিগ্রস্ত ঠিক মতো ন্যায্য মূল্য পাই। স্থলবন্দরটা যদি হয় তাহলে আমাদের এলাকার অনেক উন্নত হইব
আমাদের গরিব নিরীহ মানুষ যারা আছে কাজ কাম করে খাইতে পারবো। আমাদের রপ্তানি অনেক বাড়ে যাবে, এদিকে সরাসরি আমাদের পাথর বা অন্যান্য সিমেন্ট সরাসরি ওইদিকে আমরা রপ্তানি করতে পারবো। বন্দর চালু হলে হবিগঞ্জে গড়ে ওঠা শিল্পাঞ্চলের পণ্য সহজে ও কম খরচে ভারতে রফতানি করা সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। সময় সংবাদ, হবিগঞ্জ। মালয়েশিয়ায় এক বাংলাদেশি যুবককে হত্যার দায়ে দেশটির ইমিগ্রেশন পুলিশের 2 কর্মকর্তাকে ফাঁসির আদেশ দিয়েছেন সে দেশটির আদালত। শুক্রবার উচ্চ আদালতের একটি বেঞ্চ এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আমিনুদ্দিন ইয়াসিন এবং জোহাহেরুল ইফেন্দি কাঙ্গার প্রদেশের রাজধানী পাল্লেসের ইমিগ্রেশন কর্মকর্তা। তাদের বিরুদ্ধে অভিযোগ, মালয়েশিয়ার অবৈধভাবে বসবাসরত এক বাংলাদেশিকে 2014 সালের 29 অক্টোবর আটকের পর ইমিগ্রেশন পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। আটক বাংলাদেশি হত্যার ঘটনায় 2 পুলিশের বিরুদ্ধে 302 দণ্ডবিধি অনুসারে মামলা হয়, যেখানে দোষী সাব্যস্ত হলে 2 ইমিগ্রেশন পুলিশকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়। নিহত 45 বছর বয়সী বাংলাদেশির নাম আবু বক্কর সিদ্দিক। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি ব্যস্ত বাজারে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে 3 সেনা নিহত হয়েছেন। শুক্রবার অঞ্চলটির সান্ধ্য বাজারে বন্দুকধারীদের ছোড়া এলোপাতারি গুলিতে নিহত হন সেনারা। সেনা সদস্যরা সে সময় বাজারটিতে টহল দিচ্ছিলেন। পুলিশ জানায় 7 থেকে 8 জন বন্দুকধারী এই হামলা চালায়। হামলায় মুসলিম বিদ্রোহীরা অঞ্চলটিতে 13 বছর ধরে সরকার বিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত প্রায় 6800 মানুষ নিহত হয়েছেন। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। ইয়ান মর্গানের সেঞ্চুরিতে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 45 রানে হারিয়েছে ইংল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 296 রান করে 3 লায়নরা। জবাবে সবকটি উইকেট হারিয়ে স্বাগতিকদের ইনিংস থামে 251 রানে। 107 রান করে ম্যাচ সেরা হয়েছেন মর্গান। অ্যান্টিগায় শুরুটা অবশ্য ভালো করতে পারেননি ইংল্যান্ড। দলীয় মাত্র 29 রানেই জ্যাসন রয় এবং জো রুটের উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন বিলিংস। এর পরপরই বাটলার ফিরে গেলে চাপে পড়ে 3 লায়নরা। তবে পঞ্চম উইকেটে বেন স্টোকের সঙ্গে 110 রানের জুটি গড়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান অধিনায়ক মর্গান। স্টোকস 55 রানে ফিরলেও ক্যারিয়ারের 10ম সেঞ্চুরি তুলে নেন মর্গান। আউট হন দলীয় 292 রানে। শেষ দিকে মঈন আলীর দ্রুত গতিতে রান তুললে 296 রানে লড়াকু সংগ্রহ পায় অতিথিরা। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। জেসন মোহাম্মদ এবং জোনাথন কার্টলার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাকিরা আসা যাওয়ার মিছিলে থাকলে 16 বল বাকি থাকতেই 251 রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। ওকস এবং প্লাঙ্কেস নিয়েছেন 4টি করে উইকেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নব্য জেএমবি নেতা মাওলানা আবুল কাশেমের জঙ্গি সম্পৃক্ততার কথা জানলেও আটক করতে পারেনি দিনাজপুর পুলিশ। 1 বছর আগেই মাদ্রাসা থেকে ছুটিতে যায়। বাংলাদেশের ভেতরে আল কায়েদার তৎপরতা রয়েছে দাবি উগ্রবাদী সংগঠনগুলোর। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন, বিচার বহির্ভূত হত্যা সমালোচনা। শিগগিরই দ্বিতীয় সাবমেরিন কেবল নেটওয়ার্কে সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ। দক্ষিণের জেলাগুলো সহ সারা দেশে কম দামে পাওয়া যাবে ইন্টারনেট সেবা। রপ্তানির কথাও ভাবছে সরকার। বিলুপ্ত প্রায় অর্ধশত দেশি প্রজাতির মাছ সংরক্ষণে কর্তৃপক্ষের আন্তরিকতা নিয়ে সন্দেহ। সমন্বয়ের অভাবের কথা স্বীকার করলেন প্রতিমন্ত্রীও। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তন আজ। কৃতিত্বের স্বীকৃতি হিসেবে 80 জন পাচ্ছেন স্বর্ণপদক। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।